মুখুজ্জে জ্যাঠামশায়ের গলার শির ফুলে উঠল উত্তেজনায়, চোখ বড় বড় হলো রাগে, হাত নেড়ে বললেন, কে বলেছে চলে গিয়েছে? কাল এতটুকু চলে যায়নি, তোমরা যেতে দিচ্ছ। কলেজে পড়া চোখে চশমা ছোকরা তোমরা। সমাজ কি করে শাসনে রাখতে হয় কি বুঝবে? সমাজ শাসন করবে, প্রজা শাসন করবে জুতিয়ে। তুমি থেকো না এর মধ্যে, শুধু বসে বসে দেখো আমার চণ্ডী মণ্ডপে বসে জুতিয়ে শাসন করতে পারি কি না। আমি হেসে বললাম, সে জানি আপনি তা পারেন জ্যাঠামশাই, কিন্তু আজকাল আর ওসব চলবে না। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই প্রথম পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব অথৈ জল উপন্যাসের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের দ্বিতীয় পর্ব। বাড়ি ফিরে সুরবালাকে কথাটা এবার আর বললাম না, কিন্তু সারা রাত ভালো করে ঘুম হলো না। সত্যি শান্তির উপায় কি? একা মেয়ে মানুষ কি করে এই দারুণ অপযশ থেকে নিজেকে রক্ষা করবে? আর হয়তো 6 মাস পরে সেই বিপদের দিন ওর জীবনে এসে পড়বেই। আমার দ্বারা তখন সাহায্য হতে পারে, তার পূর্বে নয়। কিন্তু সকালবেলা যা কানে গেল তার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। বেলা 8:30, সবে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় সনাতনদা আর মুখুজ্জে জ্যাঠামশায়ের বড় ছেলে হারাধন হন্তদন্ত হয়ে হাজির। ওদের চেহারা দেখে আমি বুঝলাম একটা কিছু ঘটেছে। আমি কিছু বলবার পূর্বেই সনাতনদা বললে, এদিকে শুনেছ কাণ্ড? আমি বললাম, কি ব্যাপার? সনাতনদা বললে, শান্তি আর রামপ্রসাদ দুজনে কাল ভেগেছে। আমি বললাম, কে বললে? কোথায় ভাগল? নাক ছেঁদা গিন্নি ভোরবেলায় পুজোর ফুল তুলতে গিয়েছিলেন বড় মুখুজ্জে মশায়ের বাড়ি। তিনি শুনলেন শান্তির মা ঘরের মধ্যে কাঁদছে। শান্তি নেই, তার বাক্সের মধ্যে কাপড় ও 2-1খানা যা সোনার গহনা ছিল তাও নেই। ওদিকে দেখা গেল রামপ্রসাদও নেই। আমি অবাক হয়ে বললাম, বলো কি? সনাতনদা বললে, তোমার কাছে গা শুদ্ধ সবাই আসছে শান্তির মাকে নিয়ে, এর কি করবে করো। আমি বললাম, এর কিছু উপায় নেই সনাতনদা, শান্তি নিজের পথ নিজে করেছে, আপদ গেছে এ গায়ের। এই নিয়ে কোনো গোলমাল হয় এ আমার ইচ্ছা নয়। সুরবালা বললে, মেয়ে মানুষকে চিনতে এখনো তোমার অনেক দেরি। শান্তি ঠাকুরঝিকে বড্ড ভালো মানুষ ভেবেছিলে না? বর্ষা নেমেছে খুব, 2 জায়গায় ডাক্তারখানায় যাতায়াত। জল কাদায় সাইকেল চলে না, গরুর গাড়ি যেখানে চলে সেখানে গরুর গাড়ি, নয়তো নৌকো যেখানে চলে সেখানে নৌকো। ছইয়ের বাইরে বসে দেখি বাঁকে পাড় ভাঙা ডুমুর গাছ কিংবা বাঁশঝাড়ের নিচে বড় বড় শোল মাছ ঘোলা জলে মুখ উঁচু করে খাবি খাওয়ার মতো ভাসছে। কোথাও ভুস করে ডুব দিলে মস্ত বড় কচ্ছপটা,
মঙ্গলগঞ্জের কুঠিঘাটে নৌকো বাঁধা হয়। নেমে যেতে হয় সিকি মাইল দূরে মঙ্গলগঞ্জের বাজারে। এখানেই আমার একটা শাখা ডাক্তারখানা আজ 2 মাস হলো খুলেছি। সপ্তাহের মধ্যে বুধবার আর শনিবার আসি। সনাতনদা কোনো দিন আসে আমার সঙ্গে, কোনো দিন একাই আসি। ডাক্তারখানা মঙ্গলগঞ্জের ক্ষুদ্র বাজারটির ঠিক মাঝখানে, আমাদের গ্রাম থেকে প্রায় 7 মাইল দূরে। এখানকার লোকের পীড়াপিড়িতেই এখানে একটা ক্লিনিক খুলেছি, নয়তো রোগীর ভিড় কোনো দিনই কম পড়েনি আমাদের গ্রামে। এখানেও লেখা আছে, সমাগত দরিদ্র রোগীগণকে বিনা দর্শনীতে চিকিৎসা করা হয়। ডাক্তারখানায় পৌঁছবার আগেই সমবেত রোগীদের কলরব আমার কানে গেল। কম্পাউন্ডার রামলাল ঘোষ দূর থেকে আমায় আসতে দেখে প্রফুল্ল মুখে আবার ডিসপেন্সারি ঘরের মধ্যে ঢুকল। আমার মন মেজাজ খারাপ হয়ে গেল অত ভিড় দেখে। ভেবেছিলাম কাজ সেরে সকাল সকাল সরে পড়ব এবং সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে চা খেয়ে সনাতনদার সঙ্গে 1 বাজি পাশা খেলব। তা আজ হলো না দেখছি। আমি জিজ্ঞেস করলাম, কত লোক? কম্পাউন্ডার উত্তর দিল, প্রায় 35 জন ডাক্তারবাবু। আমি বললাম, গরুর গাড়ি? সে বললে 2খানা। আমি বললাম, মেয়ে রোগী? সে বললে 7 জন। আমি বললেম, খাতা নিয়ে এসো, তাড়াতাড়ি করো। রামলাল ঘোষ হেসে বললে, বাবু তা হবে না, 2টো অপারেশনের রোগী। অপ্রসন্ন মুখে বললাম, কি অপারেশন, কি হয়েছে? সে বললে, একজনের ফোড়া, একজনের হুইটলো। আমি বললাম, দূর, ও সব আবার অপারেশন, নরুন দিয়ে চেরা। তুমি আমায় ভয় ধরিয়ে দিয়েছিলে। ডাক দাও সব জলদি জলদি। মেঘ আবার জমে আসছে, একটু চা খাওয়াবে? সে বললে, আগে হ্যাঁ, বড় স্টোভটা তো জ্বালতেই হবে জল গরমের জন্যে, আগে চা করে দিই। এই সময় বাজারের বড় ব্যবসাদার জগন্নাথ কুণ্ডু এসে নমস্কার করে বললে, ডাক্তারবাবু ভালো তো? আমি বললাম, নিশ্চয়ই, নয়তো এই দুর্যোগে কাজে আসি। জগন্নাথ কুণ্ডু বললেন, একটা কথা, কিছু চাঁদা দিতে হবে। সামনের ঝুলনের দিন এখানে ঢপ দেব ভাবছি। আমি বললাম, তা বেশ, কোথাকার ঢপ? তিনি বললেন, এখনও কিছু ঠিক করিনি। কেষ্টনগরের রাধারানী, রানাঘাটের গোলাপি, কিংবা নদে শান্তিপুরের। আমি বললাম, আচ্ছা আচ্ছা, যা হয় করবেন, আমার যা ক্ষমতা হয় দেব নিশ্চয়ই। এখন কাজের ভিড়ের সময় বসে বসে বাজে গল্প করবার অবসর নেই আমার। জগন্নাথ কুণ্ডু যাবার সময় বলে গেল, ওদিকে গিয়ে একবার কাজকর্ম দেখবেন টেকবেন। আপনারা দাঁড়িয়ে হুকুম দিলে আমরা কত উৎসাহ পাই। অপারেশন করে নৌকোতে ওঠবার জোগাড় করছি, এমন সময় এক নূতন রোগী এলো। তার কোমরে বেদনা, আরও সব কি উপসর্গ। মুখ খিঁচিয়ে বলি, আজ আর হবে না, একটু আগে আসতে কি হয়? সে বললে, বাবু বাড়িতে কেউ নেই, মোর ছোট ছেলেটা হাতে ধরে নিয়ে এলো, তবে এলাম, একটু দয়া করুন। আবার আধ ঘন্টা দেরি হয়ে গেল। যা ভেবেছিলুম সেই সন্ধেই নামল। এই সময়ে অন্তত জন্তিপুরের ঘাট পেরুনো উচিত ছিল। নৌকায় উঠে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। রুগীদের বিরক্তিকর একঘেয়ে বোকা বোকা কথা, স্টোভের ধোঁয়ার সঙ্গে মেশানো আয়োডোফর্মের গন্ধ, ফিল্টার থেকে জল পড়বার শব্দ, সামান্য কুইনিন ইঞ্জেকশন করবার সময় চাষিদের ছেলেমেয়েদের বিকট চিৎকার, যেন তাদের খুন করা হচ্ছে গলা টিপে। এসব মানুষের কতক্ষণ ভালো লাগে? মাঝিকে বললাম, বাপু অভিলাষ, একটু বেশ নদীর মাঝখান দিয়ে চলো তো হে, হাওয়া গায়ে লাগুক। সে বললে, বাবু কুঁদিপুরের বাউরের মুখে
গলদা চিংড়ি মাছ নেবেন বললেন যে? আমি বললাম, সে তো অনেক দূর এখনো, একটু তো চলো। সারাদিনের পর যখন কাজটি শেষ করি তখন সত্যিই বড় আরাম পাই। মঙ্গলগঞ্জ থেকে ফেরবার পথে এই নৌকা ভ্রমণ আমি বড় উপভোগ করি। সনাতনদা সঙ্গে থাকলে আরও ভালো লাগে। একা থাকলে বসে বসে দেখি উঁচু পাড়ের গায়ে গাংশালিকের গর্ত, খড়ের বনের পাশে রাঙা টুকটুকে মাকাল ফল লতা থেকে দুলছে, লোকে পটলের ক্ষেত নিড়ুচ্ছে। ভেবে দেখি ভগবান আমায় কোনো কিছুর অভাব দেননি। বাবা যা জায়গা জমি রেখে গিয়েছেন আর আমি যা করেছি তার আয় ভালোই। অন্তত ৬০-৭০ ঘর প্রজা আছে আশেপাশের গাঁয়ে। আম কাঁঠালের বড় বড় ২টো বাগান, ৩টে ছোট বড় পুকুর, ৩৫ বিঘে ধানের জমিতে যা ধান হয় তাতে বছরের চাল কিনতে হয় না। সুরবালার মতো স্ত্রী, পাড়াগাঁয়ে অত বড় বাড়ি হঠাৎ দেখা যায় না। অন্তত আমাদের এই অঞ্চলের পাড়াগাঁয়ে বেশি নেই। নিজে ভালো ডাক্তার, মেডিকেল কলেজের ভালো ছেলেই ছিলাম। কেষ্টনগরে কিংবা রানাঘাটে ডাক্তারখানা খুলতাম, কিন্তু বাবা নিষেধ করেছিলেন। তখন তিনি বেঁচে, আমি সবে পাশ করেছি, মাস ২ হলো। খুলনা জেলার জয়দিয়া গ্রামে আমার এক মাসিমা ছিলেন। তিনি আমাকে ছেলের মতো স্নেহ করতেন। পরীক্ষা দিয়ে তাঁদের ওখানে মাস ২ গিয়েছিলাম। সেখানেই খবর গেল পাশের। বাড়ি ফিরতেই বাবা জিজ্ঞেস করলেন, কোথায় বসবে, ভাবলে কিছু? আমি বললাম, তুমি কি বলো? বাবা বললেন, আমি যা বলি পরে বলবো, তোমার ইচ্ছেটা শুনি। আমি বললাম, আমি তো ভাবছি রানাঘাট কিংবা কেষ্টনগরে। বাবা বললেন, অমন কাজও করো না। আমি বললাম, তবে কোথায় বলো? বাবা বললেন, এই গ্রামে বসবে, সেই জন্যে তোমাকে চাকরি করতে দিলাম না। তুমি শহরে গিয়ে বসলে গাঁয়ের দিকে আর দেখবে না। এই বাড়ি ঘর কত যত্নে করা, সব নষ্ট হবে। অশ্বত্থ গাছ গজাবে ছাদের কার্নিশে, আম কাঁঠালের বাগান ১২ ভূতে খাবে। পৈতৃক ভিটেই পিদিম দেবার লোক থাকবে না। গাঁয়ের লোকও ভালো ডাক্তার চেয়ে পাবে না। এদের উপকার করো। বাবার ইচ্ছার কোনো প্রতিবাদ করিনি। আমার অর্থের কোনো লালসা ছিল না। সচ্ছল গৃহস্থ ঘরের ছেলে, খাওয়া পড়ার কষ্ট কখনো পাইনি। গ্রামে থেকে গ্রামের লোকের উন্নতি করব, এই ইচ্ছাটা আমার চিরকাল আছে, ছাত্রজীবন থেকেই। গ্রামের লোকের ভালো করব এই দাঁড়ালো বাতিক। এর জন্যে যে কত খেটেছি, কত মিটিং করে লোককে বুঝিয়েছি। পল্লীমঙ্গল সমিতি স্থাপন করেছি, নিজে দাঁড়িয়ে থেকে গ্রামের জঙ্গল পরিষ্কার করিয়েছি, গায়ে গায়ে গিয়ে জনস্বাস্থ্য সম্বন্ধে বক্তৃতা দিয়েছি। ঠিক সেই সময় একটি ঘটনা ঘটল। হরিদাস ঘোষের স্ত্রীর নামে নানা রকম অপবাদ শোনা গেল। ২২-২৩ বছরের যুবতী, স্বামী কলকাতায় ঘিয়ের দোকান করে, মাসে ২-১ বার বাড়ি আসে কিনা সন্দেহ। পাশের বাড়ির নিবারণ ঘোষের ভাইপোকে নাকি লোকে দেখেছে অনেক রাত্রে হরিদাসের ঘর থেকে বেরুতে। আমার কাছে রিপোর্ট এলো। দুর্নীতির ওপর আমি চিরদিন হাড়ে চটা। মেয়েটিকে কিছু না বলে নিবারণ ঘোষের ভাইপোকে একদিন উত্তম মধ্যম দেওয়া গেল। হরিদাস ঘোষকেও পত্র লেখা গেল। তারপর কিসে থেকে কি ঘটল জানি নে। একদিন হরিদাসের স্ত্রীকে রান্নাঘরের আড়া থেকে দোদুল্যমান অবস্থায় দেখা গেল। গোয়ালের গরুর দড়ি দিয়ে এই কাজ নিষ্পন্ন হয়েছে। তাই নিয়ে হইচই হলো। আমি মাঝে থেকে পুলিশের হাঙ্গামা মিটিয়ে দিলাম।
লোকের ভালো করতে গিয়ে অপবাদ কুরুতেও আমি পেছপা নই। দুর্নীতিকে কোনো রকমে প্রশ্রয় দেব না, এই হলো আমার প্রতিজ্ঞা। এতে যা হয় হবে। বড় মুখুজ্জে মশাই গ্রামের সম্ভ্রান্ত ও প্রবীণ লোক। কোনো মামলা মোকদ্দমা বাঁধলে মিটিয়ে দেবার জন্য উভয় পক্ষ তাকে গিয়ে ধরত। দুপক্ষ থেকে প্রচুর ঘুষ খেয়ে একটা যা হয় খাড়া করতেন। আমি ব্যবস্থা করলাম পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে গ্রামের ঝগড়া বিবাদের সুমীমাংসা করে দেওয়া হবে। এজন্যে কাউকে কিচ্ছু দিতে হবে না। দু একটা বিবাদ এভাবে মিটিয়েও দেওয়া গেল। মুখুজ্জে জ্যাঠামশাই আমার উপর বেজায় বিরক্ত হয়ে উঠেছেন শুনতে পেলাম। একদিন আমায় ডেকে বললেন, শশাঙ্ক, তোমার সঙ্গে একটা কথা আছে। আমি বললেম, আগে বলুন জ্যাঠামশাই। তিনি বললেন, তুমি এসব কি করছো গায়ে? আমি বললাম, কি করছি বলছেন? তিনি বললেন, চিরকাল মুখুজ্জেদের চণ্ডী মণ্ডপে সব ব্যাপারের মুড়ো মরেছে। তোমায় কাল দেখলাম ন্যাংটো হয়ে বেলতলায় খেলে বেড়াতে। তুমি এসবের কি বোঝো যে মামলার মীমাংসা করো? আর যদি বা করলে তো নমস্কারী বলে কিছু আদায় করো। একদিন লুচি পাঁঠা দিক বেটারা। শুধু হাতে ও কাজে গেলে মান থাকে না বাপু। ওটা গ্রামের মোড়ল মাতব্বরের হক পাও না। 2 টাকা জরিমানা করলে, 1 টাকা বারোয়ারি ফান্ডে দিলে, 1 টাকা নিলে নিজের নজর। এই তো হলো বনেদি চাল। তবে লোকে ভয় করবে, নইলে যত বেটা ছোট লোক মাথাচাড়া দিয়ে উঠবে যে। আমি বললাম, আপনাদের কাল চলে গিয়েছে জ্যাঠামশাই, এখন আর ওসব করতে গেলে। মুখুজ্জে জ্যাঠামশায়ের গলার শির ফুলে উঠল উত্তেজনায়, চোখ বড় বড় হলো রাগে। হাত নেড়ে বললেন, কে বলেছে চলে গিয়েছে? কাল এতটুকু চলে যায়নি, তোমরা যেতে দিচ্ছ। কলেজে পড়া চোখে চশমা ছোকরা তোমরা। সমাজ কি করে শাসনে রাখতে হয় কি বুঝবে? সমাজ শাসন করবে, প্রজা শাসন করবে জুতিয়ে। তুমি থেকো না এর মধ্যে, শুধু বসে বসে দেখো আমার চণ্ডী মণ্ডপে বসে জুতিয়ে শাসন করতে পারি কি না। আমি হেসে বললাম, সে জানি আপনি তা পারেন জ্যাঠামশাই, কিন্তু আজকাল আর ওসব চলবে না। মুখুজ্জে জ্যাঠা ঘাড় নেড়ে বললেন, আমার হাতে ছেড়ে দিয়ে বসে বসে শুধু দেখো বাবাজি। কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মনে হলো যুগ সত্যি বদলে যাচ্ছে। নইলে কেউ কি কখনো শুনেছে তার বড় ছেলের চেয়েও বয়সে ছোট কোনো এক অর্বাচীন যুবক গ্রামের ও সমাজের মাতব্বর হয়ে দাঁড়াবে তিনি 2 চোখ বুঝবার আগেই? শুধু বললেন, এই আমতলার রাস্তা দিয়ে কেউ টেরি কেটে যেতে পারত না, যাবার হুকুম ছিল না। একবার কি হলো জানো? গিরে বোষ্টমের ভাই নিতাই বোষ্টম গোবরাপুরের মেলা থেকে ফিরছে দুপুরবেলা। বেশ গুনগুন গুনগুন করে গান করতে করতে চলেছে, মাথায় টেরি। আমি বসে কাছারির নিকিশি কাজ তৈরি করছি। বললাম, কে? তো বললে, আগে আমি নিতাই। যেমনি সামনে আসা অমনি চটি না খুলে পটাপট 2 ঘা পিঠে বসিয়ে দিয়ে বললাম, ব্যাটার হাতে পয়সার গোমর হয়েছে বুঝি? কাল নাপিত ডাকিয়ে চুল কদম ছাট করে এখানে দেখিয়ে যাবি। তখন তা করে। রাস রাখতে হলে অমনি করতে হয়, বুঝলে? আমি মুখুজ্জে জ্যাঠার কথার কোনো প্রতিবাদ করিনি, তিনি কিছু বুঝবেন না। সেদিন চলে এলুম, কিন্তু বড় মুখুজ্জে মশাই মনে মনে হয়ে রইলেন আমার শত্রু। বড় ছেলে হারানকে বলে দিলেন আমার বাড়িতে যেন বেশি যাতায়াত না করে, আমার সঙ্গে কথাবার্তা না কয়। এমনকি নাতির অন্নপ্রাশনের সময় আমাকে নিমন্ত্রণ করবার আগে
একটি কথাও জানালেন না। পাড়া গাঁয়ে সেটা নিয়ম নয়। কোনো বাড়িতে ক্রিয়াকর্মের সময় পাড়ার বিশিষ্ট লোকদের ডেকে কি করা উচিত বা অনুচিত সেই সম্বন্ধে পরামর্শ করতে হয়। তাদের দিয়ে ভোজ্য দ্রব্যের তালিকা করাতে হয়। সেসব কিছুই না। শুকনো নেমন্তন্ন করে গেল তাঁর মেজ জামাই, তাও অন্নপ্রাশনের দিন সকালে। একটা কথাও তার আগে আমায় কেউ বললে না। সনাতনদা বললে, এর শোধ নিতে হবে ভায়া, আমরা সবাই তোমার দলে। তুমি যদি বলো এ পাড়ার একটি প্রাণীও মুখুজ্জে বাড়ি পাত পারবে না। আমি বললাম, আমি তা বলছি নে, সবাই খাবে মুখুজ্জে জ্যাঠার বাড়ি। সনাতনদা অবাক হয়ে বললে, এই অপমানের পরেও তুমি যাবে? না না, তা আমরা হতে দেব না। আমার উপর ভার দাও। দেখো কোথাকার জল কোথায় মারি। কে না জানে ওর বংশে গোয়ালা অপবাদ আছে। ওর মেজ খুড়ি বিধবা হয়ে ওই নিবারণ ঘোষের এই কাকা অধর ঘোষের সঙ্গে ধরা পড়েননি? আমি বললাম, আহ, কি বলছো সনাতনদা, ও সব মুখে উচ্চারণ করো না। আর কেউ যদি নাও যায় আমি খেতে যাব। সনাতনদা বললেন, বেশ, তোমার ইচ্ছে। গাঁয়ের লোক কিন্তু তোমার অপমানে ক্ষেপে উঠেছে। আমি বললাম, তাদের অসীম ধন্যবাদ। বাড়ি গিয়ে ডাবের জল খেয়ে ঠান্ডা হতে বলো। নিমন্ত্রণের আসরে ভিন্ন গ্রামের বহু লোকের সমাগম। 2-3টি চাকর অভ্যাগতদের পদধৌত করবার জন্যে ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। মস্ত বড় জোড়া শতরঞ্জি পড়েছে চণ্ডী মণ্ডপের দাওয়ায়। উঠান জোড়া নীল শামিয়ানা টাঙানো। এক পাশে 2টি নতুন জলভর্তি জালা, জালার মুখে পেতলের ঘটি, জালার পাশে এক রাশ মাটির গেলাস। আমায় ঢুকতে দেখে মুখুজ্জে জ্যাঠামশাই কেমন একটু অবাক হয়ে গেলেন। তখনই সামলে নিয়ে আমার দিকে চেয়ে বললেন, আরে শশাঙ্ক যে, এসো এসো। আমি বললাম, একটু দেরি হয়ে গেল জ্যাঠাবাবু, রুগীপত্তর দেখে আসতে। তিনি বললেন, ঠিক ঠিক, তোমার পসার আজকাল। আমি বললাম, আচ্ছা, আমি একবার রান্না বান্নার দিকে দেখে আসি কিরকম হাল। তিনি বললেন, যাও যাও, তোমাদেরই তো কাজ বাবা। সেই থেকে বিষম খাটুনি শুরু করলাম। মাছের টুকরো কত বড় করে কাটা উচিত, চাটনিতে গুড় পড়বে না চিনি, বাইরের অভ্যাগতদের নিজের হাতে জলযোগ করানো, খাওয়ার জায়গা করা, বালতি হাতে মাছের কালিয়া ও পায়েস পরিবেশন, আবার এরই মধ্যে ভোজসভায় এক গেঁয়ো ঝগড়া মেটানো। পল্লীগ্রামের ব্রাহ্মণ ভোজন বড় সাবধানের ব্যাপার। পান থেকে চুন খসলে এখানে অঘটন ঘটে। একজন নিমন্ত্রিতের পাতে নাকি মাছ পড়েনি, 2বার চেয়েছেন তিনি, তবুও কেমন ভুল হয়ে গিয়েছে। এত তাচ্ছিল্য সহ্য হয়? সেই নিমন্ত্রিত ব্যক্তি খাওয়া ফেলে উঠে দাঁড়ান আর কি। শামিয়ানার তলায় যত ব্রাহ্মণ খেতে বসেছিল সবাই হাত গুটিয়ে বসলে, কেউ খাবে না। ব্রাহ্মণ ভোজন পণ্ড হবার উপক্রম হল। ভোজ্যবস্তুর বালতি হাতে পরিবেশকেরা আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ছিলাম ভাড়ার ঘরে। একটা হইচই শুনে ছুটে বাইরে এলাম। মুখুজ্জে জ্যাঠার ছেলে হারান হতভম্ব হয়ে দাঁড়িয়ে, হাতে মাছের বালতি। আমায় দেখে বললে, একটু এগিয়ে যান দাদা, আপনি দেখুন একটু। রণাঙ্গনে ঝাঁপ দিয়ে পড়লাম। এর সামনে হাত জোর করি, ওর সামনে মুখ কাঁচুমাচু করে মাপ চাই। মাছ? কে দেয়নি মাছ? অর্বাচীন যত কোথাকার। এই, এদিকে নিয়ে এসো বালতি। চত্ব সব হয়েছে, মানুষ চেনো না? রায়মশাইয়ের পাতে ঢালো মাছ, উনি যত পারেন, দেখছো না খাইয়ে লোক। খান খান, আজকালকার সব কেউ কি খেতে পারে? আপনাদের দেখলেও আনন্দ হয়। নিয়ে এসো মুড়ো একটা বেছে এই পাতে।
সন্দেশের বেলা এই পাত ভুলো না যেন। দয়া করে খান সব। আপনারা প্রবীণ, সমাজের মাথার মণি, ছেলে ছোকরাদের কথায় রাগ করে? ছি, আপনারা হুকুম করবেন, আমরা তামিল করব। খান। দু একজন ভিন্ন গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণ বললেন, এই তো, এতক্ষণ আপনি এলেই পারতেন ডাক্তারবাবু। কেমন মিষ্টি কথাবার্তা দেখো তো। পেটে বিদ্যে থাকলে তার ধরনই হয় আলাদা। হেঁকে বললাম, এদিকে মাছ নিয়ে এসো, বেছে বেছে। মুড়ো দাও এখানে একটা। যে বেশি ঝগড়াটে তার পাতে মাছের মুড়ো দিয়ে ঠান্ডা করলাম। সামাজিক ভোজে মাছের মুড়ো দেওয়া হয় সমাজের বিশিষ্ট লোকেদের পাতে। চাঁপাবেড়ের ঈশান চক্রবর্তীর পাতে কোশমিনকালে ভোজের আসরে মাছের মুড়ো পড়েনি, কারণ সে ঝগড়াটে ও মামলাবাজ হলেও গরিব। সে আজ বাঁধিয়ে তুলেছিল এক কাণ্ড। ওর পাতে মাছের মুড়ো দেওয়ার দুর্লভ সম্মানে লোকটার রাগ একেবারে জল হয়ে গেল। আমার দিকে চেয়ে হাসি হাসি মুখে বললে, সন্দেশের সময় তুমি নিজে দাঁড়িয়ে থেকো বাবাজি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই আমি দাঁড়ালাম, কোথাও যাচ্ছি নে। ভোজন পর্ব সমাধানান্তে যে যার বাড়ি চলে গেল। সন্ধ্যার কিছু পূর্বে আমি ভাঁড়ার ঘর থেকে ডাল, ঝোল, দধি, সন্দেশ মাখা হাতে ও কাপড়ে বেরিয়ে নিজের বাড়ি যেতে উদ্যত হয়েছি। মুখুজ্জে জ্যাঠা পেছন থেকে ডেকে বললেন, কে যায়? আমি বললাম, আগে আমি, শশাঙ্ক। তিনি বললেন, খেয়েছ? আমি বললাম, আগে না। তিনি বললেন, কোথায় যাচ্ছ তবে? সোনা ফেলে আঁচলে গেরো? আমি বললাম, এই সমস্ত দিনের বাড়ি গিয়ে গা ধুয়ে। তিনি বললেন, সে হবে না, গা এখানেই ধোও, পুকুর ঘাটে, সাবান কাপড় সব দিচ্ছে। আমি বললাম, আগে তা হোক জ্যাঠামশাই, আমি বরং। মুখুজ্জে জ্যাঠামশাই এসে আমার হাত ধরলেন। তা হবে না বাবাজি, তুমি যাচ্ছ খাবে না বলে আমি বুঝতে পেরেছি। তুমি আজ আমার জাত রক্ষে করেছ। তুমি না থাকলে আজ ব্রাহ্মণ ভোজন পণ্ড হয়েছিল। খুব বাঁচিয়ে দিয়েছ বাবাজি। আমি তোমাকে আজ যে কি বলে আশীর্বাদ করব। বেঁচে থেকো, দীর্ঘজীবী হও। চললে যে? আমি বললাম, আমি যাই। তিনি বললেন, কেন? আমি বললাম, আপনি তো আমায় নেমন্তন্ন করেননি জ্যাঠাবাবু। আমার গলার মধ্যে একটু অভিমানের সুর এসে গেল কিভাবে, নিজের অজান্তে। মুখুজ্জে জ্যাঠামশাই কাতরভাবে আমার হাত দুটো ধরে বললেন, আমার মতিচ্ছন্ন, রত্ন চিনতে পারিনি। তুমি আমার কানটা মলে দাও, দাও বাবাজি। আমি জিভ কেটে হাত জোর করে বিনীতভাবে বলি, ও কি কথা জ্যাঠামশাই, আমি আপনার ছেলের বয়সী, আমাকে ও কি কথা? তিনি বললেন, বেশ, চলো আমার সঙ্গে, পুকুরে নাইবে, সাবান দিচ্ছি, তোমাকে না খাইয়ে আমি জল স্পর্শ করব না, চলো। সনাতনদা সেই রাত্রেই আমার বৈঠকখানায় এলো। বললে, খুব ভায়া, খুব, দেখালে বটে একখানা। আমি বললাম, কীরকম? সনাতনদা বললে, আজ তো উল্টে গিয়েছিল সব, তুমি এসে না সামলালে, খুব বাঁচান বাঁচিয়েছ। আমার কেমন সন্দেহ হলো। আমি ওর মুখের দিকে চেয়ে বললাম, তোমার কাজ সনাতনদা? সনাতনদা বললে, কি বললে? আমি বললাম, তুমি ওদের উস্কে দিয়েছ, ঈশান চক্রবর্তীকে তুমি খাড়া করেছিলে। সনাতনদা বললেন, হ্যাঁ, আমি না, হুতো। আমি বললাম, ঠিক তুমি, আমি নাড়ি টিপে খাই, তা তুমি জানো তো, বলো হ্যাঁ কি না। সনাতনদা মুখ টিপে হাসতে লাগলো। বললে, তা তোমার অপমান তুমি তো গায়ে মাখলে না, আমাদের একটা কিছু বিহিত করতে হয়। তবে হ্যাঁ,
দেখালে বটে, তুমি অন্য ডালের আম, আমাদের মতো নও। যারা যারা জানে সবাই দেখে অবাক হয়ে গেছে, আবার কেউ কেউ বোকাও বলেছে। আমি তিরস্কারের কড়া সুরে বললাম, এমন করে আমার উপকার করবে না সনাতনদা, অনিষ্টই করবে। আমি তোমাদের দলাদলির মাথায় ঝাড়ু মারি। আমি ওসবের উচ্ছেদ করব বলেই চেষ্টা করছি। এতে যে আমার দলে থাকবে থাকো, নয়তো দূর হয়ে চলে যাও, গ্রাহ্যও করি নে। কুচুক্কুরেপনা যদি না ছাড়তে পারো, আমার সঙ্গে আর মেশো না। সনাতনদা খুব দমে গেল, কিন্তু সেটা চাপবার চেষ্টায় সহাস্য সুরে বললে, হয়েছে, নাও নাও, লেকচার রাখো, একটু চা করতে বলে দিও দেখি বৌমাকে। মঙ্গলগঞ্জ ডিসপেন্সারির কাজ সেরে বার হয়েছি সেদিন। সকাল সকাল বাড়ি ফিরব, নৌকো বাঁধা রয়েছে বাজারের ঘাটে। এমন সময় ভূষণ দা এসে বললে, আজ যাবেন না ডাক্তারবাবু, আজ যে ঝুলনের বারোয়ারি। আমি বললাম, কখন? সে বললে, একটু অপেক্ষা করতে হবে, সন্ধ্যের পর আলো জেলেই আসর লাগিয়ে দেব। আমি বললাম, যাত্রা? সে বললে, না ডাক্তারবাবু, আজ খেমটা, ভালো দল এসেছে একটা, কেষ্টনগরের, অনেক কষ্টে সুপারিশ ধরে তবে বায়না বাঁধা। আমি বললাম, আমার তত থাকবার ইচ্ছা নেই, খেমটা নাচ দেখবার আমি পক্ষপাতী নই। তবুও ভাবলাম, ওসব অজপাড়া গায়ে আমোদ প্রমোদের তেমন কিছু ব্যবস্থা নেই, আজ বরং একটু থেকে দেখেই যাই। অনেক দিন কোনো কিছু দেখিনি, একঘেয়েভাবে ডাক্তারি করে চলছি। এসব জায়গায় খেমটা নাচওয়ালিদের বিশেষ খাতির, সেটা আমি জানি। ওদের বিশ্বাস খেমটাওয়ালিরা সবাই সুশিক্ষিতা, ভদ্র ও শহুরে মেয়ে। তারা এই পাড়া গায়ে এসে কোনো রকম দোষ না ধরে, আদর যত্ন ও ভদ্রতার কোনো খুঁত না বের করে ফেলে। ভূষণদা সব সময় হাত জোর করে ওদের সামনে ঘুরছে, কখন কি দরকার হয় বলা তো যায় না। শ্রীশদার আড়তে খেমটার দলের জায়গা দেওয়া হয়েছে। এই গ্রামের মধ্যে ওইটি সবচেয়ে বড় আর ভালো বাড়ি। সনাতনদা এলে আজ বেশ হতো। অনেকক্ষণ বসে থাকতে হবে, গল্পগুজব করবার লোক থাকলে আনন্দে কাটে। বর্ষাকাল হলেও আজ দুদিন বৃষ্টি নেই। মঙ্গলগঞ্জের ঘাটের উপরেই একটা কদম গাছে থোকা থোকা কদম ফুল ফুটেছে, সজল মিঠে বাতাস। এখানে বৃষ্টি না হলেও অন্য কোথাও বৃষ্টি হয়েছে। নেপাল প্রামাণিকের তামাকের দোকান বাজারের ঘাটের কাছেই। আমাকে একা বসে থাকতে দেখে সে এলো। বললাম, নেপাল, একটু চা খাওয়ার বন্দোবস্ত করতে পারো? নেপাল তটস্থ হয়ে পড়ল, বললে, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে নিয়ে আসছি দোকান থেকে। আমি বললাম, খেমটা আরম্ভ হতে আর কত দেরি? সে বললে, সন্ধ্যের পর হবে ডাক্তারবাবু। কিছু খাওয়ার ব্যবস্থা করব? আমি বললাম, না না, শুধু চা করো, আমার এখানেই হবে, স্টোভ আছে, সব আছে, কেবল দুধ নেই। সে বললে, দুধ আমি বাড়ি থেকে আনছি, খাওয়ার ব্যবস্থা না করলে কষ্ট হবে আপনার। কখন খেমটা শেষ হবে তখন বাড়ি যাবেন, সে অনেক দেরি হয়ে যাবে, খাবেন কখন? সে হয় না। এখানকার বাজারের মধ্যে ভূষণ দা ও নেপাল প্রামাণিক এরা সব মাতব্বর লোক। ওরাই চাঁদা ওঠায়, বারোয়ারির আয়োজন করে বছর বছর। 5 জনে শোনেও ওদের কথা। আমি যখন এখানে ডাক্তারখানা খুলেছি, সকলকেই সন্তুষ্ট রাখতে হবে আমায়, সুতরাং বললাম, তবে তুমি কি করতে চাও? নেপাল বললে, খান কতক পরোটা ভাজিয়ে আনি, আর একটু আলুর তরকারি। আমি বললাম, তার চেয়ে ডাক্তারখানার স্টোভে 2টি ভাত চড়িয়ে দিক আমার কম্পাউন্ডার। নেপাল বললে, সে অনেক হাঙ্গামা, কোথায় হাঁড়ি, কোথায় বেড়ি, কোথায় চাল, কোথায় ডাল। একটু পরে নেপাল চা করে নিয়ে এলো, তার সঙ্গে চাল ছোলা ভাজা।
আমি বললাম, তুমিও বসো, একসঙ্গে খাই। নেপাল বসে বসে নানা রকম গল্প করতে লাগলো। ওর জীবনটা বেশ শোনবার মতো জিনিস সে গল্প। এসব বাদলার বিকেলে চাল ছোলা ভাজার সঙ্গে মজে ভালো। বললাম, নেপাল, দুটি বিয়ে করলে কেন একসঙ্গে? নেপাল বললে, একসঙ্গে তো করিনি, 1 বছর পর পর। আমি বললাম, কেন? নেপাল বললে, প্রথম পক্ষের বউ আমাকে না বলে বাপের বাড়ি পালিয়ে গেল। সেই রাগে তাকে ত্যাগ করব বলে যেই দ্বিতীয়বার বিয়ে করেছি, অমনি প্রথম পক্ষের বউ সুরসুর করে এসে ঢুকলো সংসারে। আর নড়তে চাইলে না, সেই থেকেই আছে। দুজনেরই ছেলে মেয়ে হচ্ছে। এখন মনে হয় কি ঝকমারি করেছি। তখন অল্প বয়স, সে বুদ্ধি কি ছিল ডাক্তারবাবু? এখন 5-5টা মেয়ে, কি করে বিয়ে দেব সেই ভাবনাতেই শুকিয়ে যাচ্ছি। আর একটু চা করি? আমি বললাম, বেশ। দুজনেই সমান চা খোর। রাত 8টা বাজবার আগে আমাদের 2-3 বার চা হয়ে গেল। নেপাল বসে বসে অনেক সুখ দুঃখের কাহিনী বলে যেতে লাগলো। কোন পক্ষের বউ ওকে ভালোবাসে, কোন বউ তেমন ভালোবাসে না, এই সব গল্প। প্রথম পক্ষের বউটা সত্যিই ভালো, সত্যিই ভালোবাসে। দ্বিতীয় পক্ষে বিয়ে করেছিলাম বটে, কিন্তু ও আমার উপর রাগ করেনি। আমি বললাম, ছোট বউ কেমন? সে বললে, ওই অমনি একরকম, সুবিধের না। আমি বললাম, কেন? সে বললে, তেমন আটা নেই কারোর ওপর। আমার ওপরও না। থাকতে হয় তাই থাকে, সংসার করতে হয় তাই করে। আমি বললাম, দেখতে কে ভালো? সে বললে, বড় বউ। এমন সময় ভূষণ দা এসে জানালে আসর তৈরি হয়েছে, আমি যেন এক্ষুনি যাই। নেপাল প্রামাণিক বললে, ডাক্তারবাবু, আপনার খাবার কি ব্যবস্থা হবে? আমি বললাম, খেমটা দেখে চলে যাব বাড়িতে, গিয়ে খাবো। খেমটা ভাঙতে রাত 1টা, আপনার বাড়ি পৌঁছাতে রাত 3:30। ততক্ষণ না খেয়ে থাকবেন? তার চেয়ে একটা কথা বলি। আমি বললাম, কি? সে বললে, বলতে সাহস হয় না। চলুন আমার বাড়ি, বড় বউকে বলেই এসেছি। আমি খেতে যাবার সময় সে আপনার জন্যে পরোটা ভেজে দেবে। আর যদি না খান, তবে কলাপাতে মুড়ে আমি পরোটা কখানা এখানেই নিয়ে আসবো ক্ষণ। আমি বললাম, ওসব দরকার নেই, আর একবার চা খেলেই আমার ঠিক হয়ে যাবে। সে বললে, চাও করব এখন আপনার স্টোভে, তার আর ভাবনা কি? চা যতবার খেতে চান তাতে দুঃখ নেই। আপনি বসবেন না আসরে যাবেন? আসরে গিয়ে বসলাম। নিতাই শিলের কাপড়ের দোকান ও হরিময়রার সন্দেশ মুরকির দোকানের পিছনে যে ফাঁকা জায়গা, ওখানটায় পাল খাটানো হয়েছে। তার তলায় বড় আসর। আসরের চারিদিকে বাঁশের রেলিং। চাষাভুষো লোকের জন্যে আসরের বাইরে দরমা পাতা, ভেতরে বড় শতরঞ্জি ও মাদুর বিছানো। 4-5টা বড় বড় ঝাড় ও বেল ঝুলছে। 2টো হ্যাজাক লণ্ঠন। মোটের উপর বেশ আলো ফুটেছে আসরে। আমি যখন গেলুম তখন খ্যামটা নাচ আরম্ভ হয়েছে। এক পাশে খানকতক চেয়ার, বেঞ্চি পাতা, স্থানীয় বিশিষ্ট ও সম্ভ্রান্ত লোকেদের জন্যে। আমাকে সবাই হাত ধরে খাতির করে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। পাশে বসে আছে মঙ্গলগঞ্জ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট রামহরি সরকার। পাশের গ্রামে বাড়ি, জমি জমাযুক্ত পাড়া গাঁয়ে সম্পন্ন গৃহস্থ। পেটে অক্ষর নেই, ধূর্ত ও মামলাবাজ। তার সঙ্গে বসেছে গোবিন্দ দা, ভূষণ দাঁর জ্যাঠতুতো ভাই। কলকাতার ক্লাইভ স্ট্রিটে রঙের দোকান আছে। পয়সাওয়ালা, মূর্খ ও কিছু অহংকারী। সে নিজেকে কলকাতার সম্ভ্রান্ত ব্যবসাদারদের একজন বলে গণ্য করে। এখানে পাড়াগাঁয়ে এসে এইসব ছোট গানের আসরে ছোটোখাটো ব্যবসাদারদের সঙ্গে দেমাকে নাক উঁচু করে বসেছে।
আমায় সে চেনে। একবার ওর ছোট নাতির ঘুংরি কাশির চিকিৎসা করেছিলাম এই মঙ্গলগঞ্জে আর বারে। ওর ওপাশে বসেছে কুঁদিপুর গ্রামের আব্দুল হামিদ চৌধুরী, ওই ইউনিয়নের প্রেসিডেন্ট ও লোকাল বোর্ডের মেম্বার। আব্দুল হামিদের বাড়ি ৪১ গোলা ধান। এই অঞ্চলের বড় ধেনো মহাজন। ১০-১৫খানা গ্রামের কৃষক সব আব্দুল হামিদের খাতক প্রজা। তার পাশে বসে আছে কলাধরপুরের প্রহ্লাদ সাধুখা, যাতে কলু। ৩ পুরুষে ব্যবসাদার। হাতে আগে যত টাকা ছিল এখন তত নেই। সর্ষের ব্যবসায় কবার ধরে লোকসান দিয়ে অনেক কমে গিয়েছে। প্রহ্লাদ সাধুখার ভাই নরহরি সাধুখা তার ডান পাশেই বসেছে। নরহরি এই মঙ্গলগঞ্জে ধান পাটের আড়তদারি করে। গোবিন্দদা পকেট থেকে একটি সিগারেট বার করে বললে, আসুন ডাক্তারবাবু, আসুন। আমি বললাম, ভালো আছেন? সে বললে, বেশ আছি, আপনি? আমি বললাম, মন্দ নয়। সে বললে, এই পাড়াগা ছেড়ে আর কোথাও জায়গা পেলেন না? কতবার বললাম। আমি বললাম, আপনাদের মতো বড় লোক তো নই, অন্য জায়গায় গেলে চলতে পারে কি? কীরকম চলছে আপনাদের ব্যবসা? সে বললে, আগের মতো নেই, তবুও একরকম মন্দ নয়। আব্দুল হামিদ চৌধুরী বললে, কতক্ষণ এলেন ডাক্তারবাবু? আমি বললাম, তা দুপুরের পরই এসেছি, এতক্ষণ চলে যেতাম, ভূষণদা গিয়ে ধরলে গান না শুনে যেতে পারবো না। ভালো সব? আব্দুল চৌধুরী বললেন, খোদার ফজলে একরকম চলে যাচ্ছে, আমাদের বাড়িতে একবার চলুন। আমি বললাম, আমি ডাক্তার মানুষ, বাড়িতে নিয়ে গেলেই ভিজিট দিতে হবে, জানেন তো? আব্দুল চৌধুরী বললেন, ভিজিট দিতে হয়, ভিজিট দেওয়া যাবে, একদিন গিয়ে একটু দুধ খেয়ে আসবেন। কলাধরপুরের প্রহ্লাদ সাধুখা হেসে বললে, সে ভালো তো ডাক্তারবাবু, ঠেকাও পাবেন, আবার দুধও খাবেন, আপনাদের অদেষ্ট ভালো, যান যান। রামহরি সরকার এতক্ষণ কথা বলবার ফাঁক পাচ্ছিলেন না। সেও একজন যে সে লোক নয়, মঙ্গলগঞ্জ ইউনিয়নের প্রেসিডেন্ট। পাড়াগা অঞ্চলে এসব পদে যারা থাকে তারা নিজেদের এক একজন কেষ্টবিষ্টু বলে ভাবে। উন্নাসিক আভিজাত্যের গর্বে সাধারণ লোক থেকে একটু দূরে রাখে নিজেকে। রামহরি এই সময় বললে, ডাক্তার আর এই গিয়ে পুলিশ, এদের সঙ্গে ভাব রাখাও দোষ, না রাখাও দোষ। পরশু আমার বাড়ি হঠাৎ বড় দারোগা এসে তো উঠলেন। তখনই পুকুর থেকে বড় মাছ তোলালাম, মাছের ঝোল ভাত হলো। আব্দুল হামিদ চৌধুরীর মনে কথাটা লাগলো। সেও তো বড় কম নয়, ইউনিয়ন বোর্ডের মেম্বার। পুলিশ কি শুধু রামহরি সরকারের বাড়িতেই আসে? তার ওখানেও আসে। সুতরাং সে বললে, ও তো আমার বাড়ি দুবেলা ঘটছে। সেদিন বড়বাবু আর মেজবাবু একসঙ্গে এলেন আশুডাঙ্গা খুনি কেসের এনকোয়ারি সেরে। দুপুরবেলা ভাত খেয়ে চক্ষু একটু বুঝেছি, 2 ঘোড়া এসে হাজির। তখনই খাসি মারা হলো একটা, সরু চালের ভাত আর খাসির মাংস হলো। রামহরি বললে, রাঁধলে কে? আব্দুল চৌধুরী বললে, ওই দোবেজি বলে এক কনস্টেবল আছে না, সেই রাঁধলে। রামহরি বললে, মাংস রাঁধলে দোবেজি? আব্দুল চৌধুরী বললেন, না, মাংস রাঁধলেন বড়বাবু নিজে, ভালো রসুই করেন। গোবিন্দদার ভালো লাগছিল না এসব কথা। সে যে বড় তা দেখানোর ফুরসত সে পাচ্ছেই না। এরা তো সব পাড়াগাঁয়ে প্রেসিডেন্ট, এরা পুলিশকে খাতির করলেও সে থোড়াই কেয়ার করে। খাস কলকাতা শহরে ব্যবসা তার, সেখানে শুধু ওরা জানে লাট সাহেবকে আর পুলিশ কমিশনারকে। গোবিন্দ বললে, পুলিশের হ্যাপা আমাদেরও পোয়াতে হয়। সেবার হলো কি, আমরা হ্যাবাক জিঙ্কের পিপে কতগুলো রেখেছি দালানে, তাই সার্চ করতে পুলিশ এলো। আমি বললাম, কিসের পিপে?
গোবিন্দ বললে, হ্যাবাক জিঙ্কের পিপে। ব্যাপারটা কি জানেন? বিলিতি হ্যাবাক জিঙ্কের হন্দর 19.5 টাকা, আর সেই জায়গায় জাপানি জিঙ্কের হন্দর 7.5 টাকা। আমরা করি কি, আপনার কাছে বলতে দোষ কি? বিলিতি হ্যাবাক জিঙ্কের খালি পিপে কিনে এনে তাতে জাপানি মাল ভর্তি করি। আমি বললাম, কেউ ধরতে পারে না? সে বললে, জিনিস চেনা সোজা কথা না। ওই ব্যবসার মধ্যে যারা আছে তারা ছাড়া বাইরের লোকে কি চিনবে? চেনে মিস্ত্রিরা, তাদের সঙ্গে। গোবিন্দ 2 আঙ্গুলে টাকা বাজাবার মুদ্রা করলে। প্রহ্লাদ সাধু খাঁ কথাটা মন দিয়ে শুনছিল। লাভের গন্ধ যেখানে, সেখানে তার কান খাড়া হয়ে উঠবেই, কারণ সে 3 পুরুষ ব্যবসাদার। সে বললে, বলেন কি দা মশাই, এত লাভ? গোবিন্দ ধূর্ত হাসির আভাস মাত্র মুখে এনে গলার সুরকে ঘোরালো রহস্যময় করে বললে, তা নইলে কি আজ কলকাতা শহরে টিকতে পারতাম সাধুখা মশাই? আমার দোকানের পাশে ডি পাল অ্যান্ড সন, লক্ষপতি ধনী। টালা থেকে টালিগঞ্জ স্তক 18 খানা বাড়ি ভাড়া খাটছে। বড়বাবু মেজবাবু নিজের মোটরে দোকানে আসেন। সে মোটর কি সাধারণ মোটর, দেখবার জিনিস। তাদের বলা যায় আসল বড়বাবু মেজবাবু। মেয়ের বিয়েতে 17,000 টাকা খরচ করলে। মোটর গাড়ি থেকে নেমে আমার দোকানে এসে হাত জোর করে নেমন্তন্ন করে গেলেন। আসল বড়বাবু মেজবাবু তাদের বলা যেতে পারে, নইলে আর সব। আব্দুল হামিদ চৌধুরী পুলিশের দারোগাদের বড়বাবু ছোটবাবু বলেছিল একটু আগে। সে এই বক্রোক্তি হজম করবার পাত্র নয়। বললে, তা আমরা পাড়া গেয়ে মানুষ, আমাদের কাছে ওরাই আসল বড়বাবু মেজবাবু। এখানে তো আপনার কলকাতার বাবুরা আসবেন না মুশকিল আসান করতে, এখানে মুশকিলের আসান করবে পুলিশই। প্রহ্লাদ সাধু খাঁ কুঁদিপুর ইউনিয়ন বোর্ডের অধীনে বাস করে, সুতরাং ইউনিয়নের প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরীকে তুষ্ট রাখার তার স্বার্থ আছে। সে আব্দুল হামিদকে সমর্থন করে বললে, ঠিক বলেছেন মৌলভী সাহেব, ঠিক বলেছেন। কলকাতার বাবুদের কি সম্পর্ক? গোবিন্দদা বললে, সে কথা হচ্ছে না, আসল বড় লোকের কথা হচ্ছে। তোমার এখানে যদি চুনোপুটি মাছের টাকা টাকা শের হয়, তবে কি পুঁটি মাছের কদর রুই মাছের সমান হবে? পাড়াগে সব সমান, বলে বনগাঁয়ে শিয়াল রাজা। ডাক্তারবাবু কি বলেন? এই সময় আমার চোখ পড়ল আসরের দিকে। 2টি সুসজ্জিতা খেমটাওয়ালি লঘু পদবিক্ষেপে আসরে ঢুকল। একটির বয়স 25-26 কম নয়, বরং বেশি। সমস্ত গায়ে গহনা, গিলটির কি সোনার বোঝবার উপায় নেই। গায়ের রঙের জলুস অনেকটা কমে এসেছে। ওর পিছনে যে মেয়েটি ঢুকল তার বয়স কম, 16 কি 17, কিংবা অত নয়। শ্যামাঙ্গী, চোখ দুটিতে বুদ্ধি ও দুষ্টুমির দীপ্তি, অত্যন্ত আঁটো সাঁটো বাঁধুনি। সারা অঙ্গ প্রত্যঙ্গের কোথাও ঢিলে ঢালা নেই। মুখশ্রী সুন্দর। সবচেয়ে দেখবার জিনিস তার মাথার ঘন কালো চুলের রাশ। মনে হয় সেই চুল ছেড়ে দিলে যেন হাঁটুর নিচে পড়বে। এর গায়ে তত গহনার ভিড় নেই। নীল রঙের শাড়ি ও কাঁচুলি চমৎকার মানিয়েছে নিটোল গরণ দেহটিতে। ওরা নাচ গান আরম্ভ করেছে। বড় মেয়েটি নাচতে নাচতে আমাদের কাছে আসছে, কারণ সে বুঝেছে এই চাষাভুষোর ভিড়ের মধ্যে আমরাই সম্ভ্রান্ত। সেই মেয়েটা বারবার এসে আমাদের কাছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে লাগল। আব্দুল হামিদ চৌধুরী 2 টাকা প্যালা দিলে। প্যালা দিয়ে সে সগর্বে আমাদের দিকে চাইতে লাগল। গোবিন্দ দাঁ সেটা সহ্য করতে পারলে না।
পাড়াগাঁয়ের ইউনিয়নের প্রেসিডেন্ট কি তাদের মতো শাঁসালো ব্যবসাদারদের কাছে লাগে? থাকলেই বা বাড়িতে ৪১টা ধানের গোলা। অমন ধেনো মহাজনকে ক্লাইভ স্ট্রিট ও রাজা উডমন্ড স্ট্রিটের রং ও হার্ডওয়ারের বাজারে এবেলা কিনে ওবেলা বেচতে পারে এমন বহু ধনী সওদাগর তার দোকানে এসে দাঁড়িয়ে হাত জোর করে বৌভাতের নেমন্তন্ন করে যায়। গোবিন্দদা একটা রুমালে 2টি টাকা বেঁধে খেমটাওয়ালির দিকে ছুঁড়ে দিলে। আমি এ পর্যন্ত কিছুই দিইনি। শেষ অবধি যখন কৃপণ প্রহ্লাদ সাধুখাও 1টি টাকা পেলা দিয়ে ফেললে, তখন আমার কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। না দিলে এই সব অশিক্ষিত পাড়াগেঁ লোক, যারা নিজেদের যথেষ্ট গণ্যমান্য ও সম্ভ্রান্ত বলে ভাবে, তারা আমার দিকে কৃপার চোখে চাইবে। এরা ভাবে খেমটার আসরে বসে খেমটাওয়ালিকে পেলা দেওয়াটা খুব একটা ইজ্জতের কাজ বুঝি। এই নিয়ে আবার এদের আড়াআড়ি ও বাদাবাদি চলে। এক রাত্রে আসরে বসে 20-40 টাকা পেলা দিয়ে ফেলেছে ঝোঁকের মাথায়, এমন লোকও দেখেছি। এবারে নাচওয়ালিটি আমার কাছে এসে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গাইতে লাগলো, ওসই পিরিতির পসরা নিয়ে ঘুরে মরি দেশ বিদেশে। আমারই সামনে এসে বারবার গায়, ভাবটা বোধহয় এই, সবাই দিচ্ছে, তুমি দেবে না কেন? আমার পকেটে আজকার পাওনা 10-12টি টাকা রয়েছে বটে, কিন্তু আমি ভাবছি ওদের দেখা দেখি আমি যদি এই নর্তকীদের পাদপদ্মে এতগুলি টাকা বিসর্জন দিই, তবে সেটা হবে ঘোর নির্বুদ্ধিতার কাজ। এই সময় আমার নাকের কাছে রুমাল ঘুরিয়ে আব্দুল হামিদ চৌধুরী আবার 2 টাকা ছুঁড়ে ফেলে দিলে খেমটাওয়ালির দিকে। দেখা দেখি আরও 2-3 জন পেলা দিলে এগিয়ে গিয়ে। এইবার সেই অল্প বয়সী নর্তকীটি আমার কাছে এসে গান গাইতে লাগলো। বেশি বয়সের মেয়েটি ওকে আমার সামনে এগিয়ে আসতে ইঙ্গিত করল। সেটা আমি বুঝতে পারলাম। ও তো হার মেনে গেল, এ যদি সফল হয় কিছু আদায় করতে। আমি প্রথমটা ওই মেয়েটির দিকে চেয়ে দেখিনি। এখন খুব কাছে আসতে ভালো করে চেয়ে দেখলাম যে বেশ দেখতে। রং ফর্সা নয় বটে, কিন্তু একটা অপূর্ব কমনীয়তা ওর সারা দেহে, ভারী চমৎকার বাঁধুনি শরীরের। যতবার আমার কাছে এলো, ওর ঢলঢল লাবণ্য ভরা মুখ ও ডাগর কালো চোখ দুটি আমার কাছে বিস্ময়ের বস্তু হয়ে উঠতে লাগলো। গলায় সুরও কি সুন্দর! অমন কণ্ঠস্বর আমি কখনো শুনিনি কোনো মেয়ের। আমাদের গ্রামে শান্তি বেশ সুন্দরী মেয়ে বলে গণ্য, কিন্তু শান্তি এর পায়ের নখের কাছে দাঁড়াতে পারে না। আবার মেয়েটি ঠিক আমার সামনে এসেই গান গাইতে লাগলো। আমার দিকে চায়, আবার লজ্জায় মুখ অন্য দিকে ফিরিয়ে নেয়। আবার আমার দিকে চায়, সে এক অপূর্ব ভঙ্গি। আমার মনে হলো এখনো ব্যবসাদারি শেখেনি মেয়েটি, শুধু অন্য নর্তকীটির শিক্ষায় ও এমনি করছে। বোধহয় তাকে ভয় করেও চলতে হয়। হঠাৎ কখন পকেটে হাত দিয়ে 2টি টাকা বার করে আমি সলজ্জ ও সকুণ্ঠভাবে মেয়েটির সামনে রাখলাম। মেয়েটি আমায় প্রণাম জানিয়ে টাকা 2টি তুলে নিলে। গোবিন্দদা ও আব্দুল হামিদ চৌধুরী বলে উঠল, বলিহারি। আরও 2বার মেয়েটি আমার কাছে ঘুরে ঘুরে গেল। আমি 2বারই তাকে টাকা দেবার জন্য তুলেও আবার পকেটে ফেললাম। কেমন যেন লজ্জা করতে লাগলো, দিতে পারলাম না। পাছে আব্দুল হামিদ কি গোবিন্দদা কিংবা প্রহ্লাদ সাধুখা কিছু মনে করে। কিন্তু কি ওরা মনে করবে এসব ভেবেও দেখলাম না। আব্দুল হামিদ আমায় একটা সিগারেট দিলে। অন্যমনস্কভাবে সেটা ধরিয়ে আবার নাচের দিকে মন দিলাম। অনেক রাত্রে নাচ বন্ধ হলো। গোবিন্দদা বললে, ডাক্তারবাবু, বাকি রাতটুকু গরিবের বাড়িতেই শুয়ে থাকুন, রাত তো বেশি নেই, সকালে চা খেয়ে। আমার মন কেমন যেন চঞ্চল।
কিছুই ভালো লাগছে না। কোথাও রাত কাটাতে আমার ইচ্ছে নেই। মাঝিকে নিয়ে সেই রাত্রেই নৌকো ছাড়লাম। গভীর রাত্রের সজল বাতাসে একটু ঘুম এলো ছইয়ের মধ্যে বিছানায় শুয়ে। সেই অল্প বয়সী মেয়েটি আমার চোখের সামনে সারা রাত নাচতে লাগলো। একবার কাছে এগিয়ে আসে, আমি রুমাল বেঁধে প্যালা দিতে যাই, সে তখনই হেসে দূরে সরে যায়। আবার কিছুক্ষণ পরে কাছে এগিয়ে আসে। মাঝির ডাকে ঘুম ভাঙল। মাঝি বলছে, উঠুন বাবু, নৌকো ঘাটে এসেছে। উঠে দেখি ওপারের বড় শিমুল গাছটার পিছনে সূর্য উঠেছে। বেলা হয়ে গিয়েছে। দিনু বারুই ঘাটের পাশে জেলে ডিঙিতে বসে মাছ ধরছে। আমায় দেখে বললে, ডাক্তারবাবু, রাত্রিরই ডাকে গিয়েছিলেন? কনেকার রোগী? এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কাভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকব। আবার আসব আগামী দিনে অথৈ জল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।